সবাইকে আন্তরিকভাবে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এসএসসির যে মামলা সুপ্রিম কোর্টে 10 ফেব্রুয়ারি শুনানি শেষ হয়েছে, কিন্তু শুনানির সময় যে যুক্তি তথ্য উঠে এসেছে সেগুলো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তুলে ধরব। তাহলে আপনারাই বলবেন বা বুঝতে পারবেন যে সত্যিই কি যোগ্য এবং অযোগ্য সঠিকভাবে বাছাই করা সম্ভব, সেগ্রিগেশন করা সম্ভব, মানে আপনারাই বুঝতে পারবেন। আমি কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা, আইনজীবীদের, বিচারপতির কিছু পর্যবেক্ষণ সেটা তুলে ধরবো আজকের ভিডিওতে। তারপরে আপনারাই জানাবেন যে রায়, আমরা জানি 10 ফেব্রুয়ারি শেষ হয়েছে, রায় হয়তো খুব তাড়াতাড়ি আমরা শুনতে পাবো। যদিও আবার এসএসসি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে যে তাদের আরও কিছু তথ্য দেওয়ার আছে। বিচারপতি উষ্মা প্রকাশ করেও তাদেরকে আগামী সোমবারের মধ্যে তথ্য জমা দেওয়ার একটা সুযোগ দিয়েছেন। আবার রাজ্য সরকারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে যাচ্ছে যে তাদের এখনও কিছু যুক্তি আছে, বলার আছে, তারা এতদিন সেগুলো বলার সুযোগ পায়নি, তারা বলতে চায়। তারা আবার কিন্তু যাচ্ছে সুপ্রিম কোর্টে। মানে এখন ভাবছে যে যদি 26,000 চাকরি বাতিল হয়ে যায় তাহলে রাজ্য মনে করছে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটা একবারে ভেঙে পড়বে। তাদের আরও যুক্তি সাজিয়ে, যুক্তি নিয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। কিন্তু এই যে শুনানি শেষ হয়েছে, যে কথাগুলো উঠে এসেছে, তথ্য উঠে এসেছে, এসএসসির আইনজীবী যা বলেছেন, মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ বাবু যে কথা বলেছেন, তথ্য দিয়েছেন, তাছাড়া মূল মামলাকারীদের আরও আইনজীবীরা যে কথা তথ্য দিয়েছেন, সেই কিছু ইম্পর্টেন্ট দিক আমি তুলে ধরবো। তাহলে আপনারাই মতামত দিয়ে জানাবেন যে যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব কি না। এসএসসি এই যে সুপ্রিম কোর্টের শুনানির সময় তারা জানাচ্ছে যে অযোগ্য চাকরি প্রাপক 5,100। অন্যদিকে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীরা বলছেন যে না, এখনও পর্যন্ত 10,750 জন অযোগ্য পাওয়া গিয়েছে এসএসসির বিভিন্ন সময় বিভিন্ন তথ্যের ভিত্তিতে। এসএসসি তারা যে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়েছে তার ভিত্তিতেই 10,750 অলরেডি অযোগ্য পাওয়া গিয়েছে। তাহলে এই পরিস্থিতিতে এবার কি করে তাহলে সঠিক পাওয়া যাবে? এসএসসি বলছে 5,100 অবৈধ, মানে চার্জশিট অনুযায়ী অবৈধ নিয়োগ করা হয়েছিল। কি বলছে এসএসসি? 5,100। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের এক প্রশ্নের উত্তরে কমিশন জানাচ্ছে যে অবৈধ চাকরি প্রাপক 5,100। আবার মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে না, সংখ্যাটা এসএসসির বিভিন্ন তথ্য থেকে উঠে এসেছে, বিভিন্ন সময় যে বিভিন্ন তথ্য দিয়েছে তার থেকে উঠে আসছে 10,750 আপাততভাবে। এবং মূল মামলাকারীদের অন্যান্য আইনজীবীরাও একই কথা বলছেন। এখন এই যে 26,000 চাকরি বাতিল মামলায় মানে বাতিল সংক্রান্ত মামলায় আসল ওএমআর সিট না থাকাটাই মূল সমস্যা, এ কথা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাই বলছেন যে এই মামলার জন্য যে ওএমআর সিট সেটা না থাকাই হচ্ছে মূল সমস্যা। ওএমআর সিট থাকলে কি হতো? সঠিক যোগ্য অযোগ্য সেই ওএমআর সিট থেকে প্রমাণ পাওয়া যেত, কিন্তু যেহেতু নেই, তাহলে এক্ষেত্রে কতজন যোগ্য কতজন অযোগ্য সঠিকভাবে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না। কিন্তু কমিশন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এক প্রশ্নের উত্তরে বলছে যে অযোগ্য 5,100। আর মূল মামলাকারীদের আইনজীবী বিকাশবাবু এবং অন্যান্য আইনজীবীরা বলছেন যে আপাততভাবে এসএসসির তথ্য থেকেই উঠে এসছে বিভিন্ন সময় 10,750। তাহলে প্রকৃতই কত অযোগ্য ক্ষেত্রে বোঝা যাচ্ছে? বুঝুন, এসএসসি বলছে 5,100, মূল মামলাকারীদের আইনজীবী বলছে 10,750। তাহলে এইখানে পৃথক করা, সেগ্রিগেশন করা যোগ্য অযোগ্য সম্ভব কি সম্ভব না? এবার ভাবুন। 1 নাম্বার পয়েন্ট গেল, পরের পয়েন্টে আসছি। তো যেহেতু ঐক্যমত্যে পৌঁছানো যাচ্ছে না, একটা দিক গেল। দ্বিতীয়ত আইনজীবী মনিন্দর সিং বলছেন
বলেন যে শুনানির সময় যে এসএসসি বারবার বলেছে যে তারা যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে পারছে না। মানে আইনজীবী মনিন্দর সিং বলছেন যে এসএসসি বলেছে, বারবার বলেছে যে তারা যোগ্য অযোগ্য আলাদা করতে পারছে না, পৃথকীকরণ করতে পারছে না। এসএসসি, বোর্ড, রাজ্য সরকার কোনো সদুত্তর দিতে পারেনি, অর্থাৎ সঠিক উত্তর বা সঠিক তথ্য দিতে পারেনি। যোগ্য কতজন, অযোগ্য কতজন, সে সংখ্যা কত তারা তা বলতে পারেনি। অর্থাৎ এসএসসি বলতে পারেনি, বোর্ড বলতে পারেনি, রাজ্য সরকার বলতে পারেনি। সেক্ষেত্রে আইনজীবী মনিন্দর সিং বলছেন পুরো প্যানেল বাতিল করে ফের নতুন করে পরীক্ষা নেওয়া উচিত। এটা গেল যুক্তি নাম্বার 2। এবার আরেকটা দিকে আসি। সিবিআইয়ের যিনি আইনজীবী তিনি বলছেন যে তারা যখন তথ্য চায়, ডেটা চায়, নাইসা সিবিআইকে জানায়, সিবিআইয়ের আইনজীবী বলছেন যে কোনো ডেটা তাদের কাছে নেই। তো তখন সিবিআই ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করে, সিবিআই ডেটা সংগ্রহ করে। এরপর সিবিআই পঙ্কজ বানসালকে নাইসার প্রাক্তন কর্তা, তার কাছ থেকে কিছু ডেটা সংগ্রহ করে, এখানেই হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে নাইসা বলেছিল যে তাদের কাছে কোনো ডেটা নেই, কিন্তু সিবিআই ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করে এবং নাইসার প্রাক্তন কর্তা পঙ্কজ বানসালের কাছ থেকে ডেটা সংগ্রহ করে, ডেটা পায়। এই দুটোকে মিলিয়ে দেখে সিবিআই। তারপর সিবিআইয়ের আইনজীবী যেটা দাবি করছেন যে ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য এবং এই পঙ্কজ বানসাল, নাইসার প্রাক্তন কর্তা, এই দুটো মিলে গিয়েছে। সেক্ষেত্রে সিবিআইয়ের আইনজীবী দাবি করছেন যে এই যুক্তিতে যেহেতু যে ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য এবং পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া ডেটা, এই দুটো মিলে যাচ্ছে, তাই সিবিআইয়ের আইনজীবী বলছেন যে পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া তথ্য সঠিক, নির্ভেজাল, নির্ভুল। আর কি বলছেন সিবিআইয়ের আইনজীবী? তিনি বলছেন যে এসএসসির কাছ থেকে যে ডেটা ছিল, যে ডেটা পাওয়া গিয়েছে, তাতে অনেক কারসাজি হয়েছিল এবং সিবিআই তদন্তে সেটা স্পষ্ট। তাই সিবিআইয়ের আইনজীবী বলছেন যে পঙ্কজ বানসালের কাছ থেকে যে ডেটা পাওয়া গিয়েছে তাতে কোনো কারসাজি হয়নি, বেনিয়ম হয়নি। এদিকটা একটা গেল। তাহলে পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া যে ডেটা আর ডেটা স্ক্যানটেক থেকে যে পাওয়া ডেটা, সেটাকে সিবিআইয়ের আইনজীবী বলছেন এটা নির্ভেজাল, নির্ভুল। এটা একটা দিক গেল। তাহলে গেল আগের সবগুলো পয়েন্ট মনের খেয়াল করুন, তাহলে আপনারাই বুঝতে পারবেন যে সম্ভব হবে কিনা যোগ্য অযোগ্য সেগ্রিগেশন করা, বাছাই করা, পৃথকীকরণ করা। এর পরের পয়েন্টে আসি। এবার যারা চাকরি প্রার্থী, যারা আর কি চাকরি পাননি, সিলেক্ট হননি, তাদের আইনজীবী বিভা মাখিজা কাদের আইনজীবী? যারা চাকরিতে সিলেক্ট হননি তাদের আইনজীবী। তিনি আবার বলছেন যে চাকরি প্রার্থীরা কত নম্বর পেয়েছেন সেই সমস্ত মেরিট লিস্ট কখনো প্রকাশ করা হয়নি। কলকাতা হাইকোর্ট এই মেরিট লিস্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু তা মানা হয়নি। তাহলে বুঝুন এক্ষেত্রে কি সমস্যা, যে চাকরি প্রার্থীরা কত নম্বর পেয়েছে সেই সংক্রান্ত মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি, যে কে কত পেয়েছে। কলকাতা হাইকোর্ট এই মেরিট লিস্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু তা মানা হয়নি। নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষার পর মেরিট লিস্ট প্রকাশ করতে হয়। কারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেলেন তাদের তালিকা প্রকাশ করতে হয়। মোট 0 পদের, তাহলে মানে বুঝতে পারছেন তো যে মোট 0 পদের 4 গুণের বেশি প্রার্থীদের নিয়ে প্যানেল তৈরি করতে হয়।
কিন্তু এক্ষেত্রে একাধিক অনিয়ম হয়েছে, অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি, কারা কত নম্বর পেয়েছে সেটা প্রকাশ করা হয়নি, কারা ইন্টারভিউ ডাক পেলেন তাদের নাম প্রকাশ করা হয়নি, মোট শূন্য পদের যে 4 গুণের বেশি প্রার্থীদের নিয়ে প্যানেল তৈরি করতে হয় সেগুলো সঠিকভাবে করা হয়নি, অর্থাৎ একাধিক অনিয়ম হয়েছে। তাই যারা চাকরিতে সিলেক্ট হননি তাদের আইনজীবী বিভা মাখিজা এই যুক্তিগুলো তুলে ধরে, যুক্তিগুলো ক্লিয়ার হলো, এই যুক্তিগুলো তুলে ধরে বিভা মাখিজা তিনি বলছেন যে যেহেতু এত অনিয়ম হয়েছে, কিন্তু এবার একটা দিক খেয়াল করবেন, এই যুক্তিগুলো তুলে ধরে বিভা মাখিজা তিনি বলছেন যে সিবিআইয়ের আইনজীবী যেহেতু বলেছেন যে কি পঙ্কজ বনসালের ডেটা নির্ভুল, তো এই বিভা মাখিজা যিনি সিলেক্ট যারা হননি চাকরিতে তাদের আইনজীবী, সেই বিভা মাখিজা বলছেন যে পঙ্কজ বনসালের ডেটার ভিত্তিতে নতুন মেধা তালিকা তৈরি করা হোক। তাহলে বুঝতে পারছেন যে পঙ্কজ বনসালের যে ডেটা সেটাকে আবার এই যারা চাকরি পাননি তাদের আইনজীবীও গুরুত্ব দিচ্ছেন, সিবিআই আইনজীবী গুরুত্ব দিচ্ছেন, তিনিও দিচ্ছেন যে ওই ডেটার ভিত্তিতে নতুন মেধা তালিকা তৈরি করা হোক। আর যারা অবৈধভাবে বা সাদা ওএমআর সিট জমা দিয়েছে তাদের এই যে নিয়োগ প্রক্রিয়া থেকে, এই পুরো প্রক্রিয়া থেকে তাদের বাতিল করে দেওয়া হোক। এই পয়েন্টগুলো আপনি একটার পর একটা যুক্তি দিয়ে খাটান। আর একটা পয়েন্ট বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব কিনা। তাহলে এবার ইনি কিন্তু মানে যোগ্য অযোগ্য বাছাইয়ের পক্ষেই বললেন। সিবিআই আইনজীবী যেটা বলেছেন পঙ্কজ বনসালের যে লিস্টটা সেটার ভিত্তিতেই মেরিট লিস্ট চলে আসবে, মানে ওইগুলোকে বৈধ করার কথা বলা হচ্ছে সিবিআই আইনজীবীর। আবার যারা চাকরি পায়নি মানে সিলেক্ট হননি তাদের আইনজীবী বিভা মাখিজা তিনিও পঙ্কজ বনসালের ডেটার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করার দিকটা আবেদন করেছেন। কিন্তু প্রধান বিচারপতি এখানে যে প্রশ্নটি তুলেছেন সঞ্জীব খান্না মহাশয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি বলছেন যে সিবিআই বলছে পঙ্কজ বনসালের ডেটা সত্য, কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না এটাই প্রকৃত ডেটা। সিবিআই মানে প্রধান বিচারপতি কি বলছেন যে সিবিআই বলছে পঙ্কজ বনসালের ডেটা সত্য, কিন্তু প্রধান বিচারপতি বলছেন যে এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না এটাই সত্য প্রকৃত ডেটা। কারণ কি? কারণ প্রধান বিচারপতি বলছেন যে আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই। প্রধান বিচারপতি নিজেই বলছেন যে আমাদের কাছে তো অরিজিনাল মার্কশিট নেই, তাহলে আমরা কি করে বলবো বা ভেবে নেব যে পঙ্কজ বনসালের কাছে পাওয়া ডেটা, যেটা সিবিআই বলছে, যেটা সিলেক্ট হননি তাদের চাকরি প্রাপকদের আইনজীবী বিভা মাখিজা বলছে যে এটাই নির্ভুল, তো সেগুলো যে সত্য, তাহলে এই যে সিবিআই যেটা বলছেন যে প্রকৃত সত্য, কিন্তু এক্ষেত্রে প্রধান বিচারপতি কি বলছেন, যেটা যে নিশ্চিত করে বলতে পারি না যেটাই প্রকৃত ডেটা, কারণ আমাদের কাছে অরিজিনাল মার্কশিট নেই। তাহলে সিবিআইয়ের যে কথা পঙ্কজ বনসালের কথা সত্য নির্ভুল, এটা আমরা নিশ্চিত হতে পারি না, এটা কে বলছেন? প্রধান বিচারপতি বলছেন সুপ্রিম কোর্টের। এটাই প্রকৃত ডেটা, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না কারণ আমাদের কাছে অরিজিনাল মার্কশিট নেই। তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন যে পঙ্কজ বনসালের ডেটাকেও সন্দেহ করছি। তাহলে এবার আপনি বুঝুন এই পরিস্থিতিগুলো বিচার বিশ্লেষণ করে যে সেগ্রিগেশন করা সম্ভব কিনা। এখন প্রধান বিচারপতি এই যে পঙ্কজ বনসালের যে ডেটা সেটাকে মেনে সেগ্রিগেশন মানবেন কিনা, সেগ্রিগেশনের পক্ষে রায় দেবেন নাকি পুরো প্যানেল বাতিল করবেন। এবং প্রধান বিচারপতির যে কথাটা বললাম যে সিবিআইয়ের যেটা দাবি পঙ্কজ বনসালের যে ডেটাটাকে নির্ভুল হিসাবে ধরার, সেটাও কিন্তু প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে মানছেন না। যে আমাদের কাছে তো অরিজিনাল মার্কশিট নেই, কি করে ভাববো যে ওগুলোই প্রকৃত ডেটা। তাই সেটাকেও প্রধান বিচারপতি কিন্তু সন্দেহ করছেন, তিনি কিন্তু একবারে সম্পূর্ণ বিশ্বাস করে নেননি। এই পরিস্থিতিতে এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বললাম, এবার আপনারাই যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে ভাবুন
যে সেগ্রিগেশন সম্ভব কি না, পুরো প্যানেল বাতিল হবে নাকি কি হবে, যোগ্যদের চাকরি থাকবে নাকি যোগ্য অযোগ্য বাছাই করা যাবে কি যাবে না, আপনারা এবার বুঝতে পারছেন। আপনারা আপনাদের মতামত জানাবেন যে কি হতে পারে। তাহলে ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।